45 মিনিটস নষ্ট করেছি, তাতেও কাজ হয়নি। 34 জন। তোমাদের টোটাল কজন ঠাকুর? 46 46। জন। 46। তার মানে 12 জন। এনিওয়ে, ঠিক আছে, আমরা ওয়েট করছি অনেক তাদের জন্য। আমরা জানি অলরেডি যে কোন এরিয়া থেকে কিভাবে প্রশ্ন হবে। আমরা ফার্স্ট চ্যাপ্টার একদম সাফা করে ফেলতে বলছি, 3 নাম্বার চ্যাপ্টার সাফা করে ফেলতে বলছি, তাই না? এবং কোন জায়গা থেকে কি কোশ্চেন আসতে পারে, কোনো একটা পার্ট বাদ দিবে না, নট আ সিঙ্গেল পয়েন্ট বাদ দেওয়া যাবে না কিন্তু। সো এখান থেকেই দেখা যাবে তোমার ম্যাক্সিমাম অ্যান্সার তুমি করতে পারবে। এরপরে আমরা বলেছিলাম গতদিন আমাদের, তোমাদের নতুন বইটা তো আছে তাই না? এই সফট কপি দিয়ে হবে না কিন্তু। আমি আগের দিন বলছি কিন্তু, নতুন বই, নতুন বই সবাই কিনছো কিনা, আশা করি কিনেছো। তো আমরা এইটা ধরাইছিলাম না 4 নাম্বার চ্যাপ্টারের, ইন্টেল 80186 286 386 পেন্টিয়াম। তো ইন্টেল আমরা আমরা বলেছি নিশ্চয়ই যে ইন্টেল এই যেগুলো আমরা বলছি 186 286 386, এটার সুন্দর ছবি এটা দেওয়া আছে কিন্তু বোঝা যায় না কিন্তু। সো জিনিস সেম। 8086ই, 8086 এর যে কম্পোনেন্টস, বিভিন্ন কম্পোনেন্টস কিভাবে কাজ করে কোনটা আমরা ডিটেলস করেছি, এই জন্য আমার এখানে ডিটেলস এক্সপ্লেনেশন করার কিছু নাই। সো এই কম্পোনেন্টস তোমাকে সুন্দর করে ড্র করতে হবে, হ্যাঁ, খাতার পরীক্ষা খাতায়। তারপর এটার বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে এক্সপ্লেন করতে হবে। এমন হতে পারে যে 1800186 এর উপরে তোমার একটা বড় কোশ্চেন হয়েছে, না 12 মার্কস, ফুল এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, না? তো এই এক্সপ্লেনেশন গুলো তোমার এটার মধ্যে করে দিতে হবে। তো তাহলে এই কি বলে প্রসেসর গুলো থেকে তোমার তো মিনিমাম একটা কোশ্চেন তো তুমি পাবে, একের অধিক হতে পারে, না? যেমন সে ফর এক্সাম্পল এমন হতে পারে যে এখানে আমরা পড়ছি 80 80186, না? তো 80186 ফ্যামিলির যে তোমার এটা কি বলে এটাকে, তোমার ধরো ইনস্ট্রাকশন সেট, না? একটু ঘুরিয়ে দেওয়া হলো যে 8086 এর ইনস্ট্রাকশন সেট আমরা করেছি, সেটা 8086 না বলে 80186 বলা হলো, না? এই অ্যাবসলিউটলি মোরালেস সবই সেম, জাস্ট থ্রো রিডিং দাও। এখানে নামগুলো একটু পরিবর্তন আছে দুই একটা, সেই নামগুলো খেয়াল করা একটা জিনিস। আর হলো গিয়ে মেইন জিনিস যেটা খেয়াল করা, সেটা হলো গিয়ে কোনোটা হলো গিয়ে 16 বিট, কোনোটা হলো 32 বিট। হ্যাঁ, তো কোনটা 16 বিট কোনটা 32 বিট, এইটা খেয়াল করা। তারপরে যখন এক্সামিনার খাতা চেক করবে, তোমার নাম সেম, ধরো IMUL আছে, তাই না? এইটা যে কাজ করবে সেটা কিভাবে কাজ করবে, এটা কি এই 16 বিটের উপরে কাজ করবে, নাকি 32 বিটের উপরে কাজ করবে, না নাকি 20 বিটে কাজ করবে, এটা হলো গিয়ে রিফারেন্সটা হবে বেসিক্যালি। সো তাইলে আমাদের মেইনলি জানা যেটা, ফোকাস রাখা যেটা, সেটা হলো গিয়ে যে এই প্রসেসর গুলো ডাটা বাস, অ্যাড্রেস বাস, বিভিন্ন বাস এর সাইজ কত। এবং আমরা বেসিকটা তো জানি যে আসলে যখন কোনো একটা পার্টিকুলার ডাটা নিয়ে কাজ করতে হয় অ্যাড্রেসিং মোডে 8086-এ, কিভাবে আসলে অ্যাড্রেস কনভার্সন হয়, কিভাবে অ্যাড্রেস কনভার্সন হয় এবং কিভাবে আসলে আমরা স্পেসিফিক ডাটাকে হলো গিয়ে খুঁজে বের করি, না? তো এখানেও যদি এমন হয় যে ডাটা বাসও সে ফর এক্সাম্পল 20 20 ফর এক্সাম্পল, অ্যাড্রেস বাসও 20 বিট, তাহলে এখানে কনভার্সনের কিছু নাই। কিন্তু যদি এমন হয় ডিফারেন্ট হয়, তাহলে কনভার্সনের বিষয় আছে। তো সেই জন্য মেইন ফোকাস যেটা থরলি তোমাদের রিডিং দেওয়ার দরকার এবং বোঝার দরকার যে পরিবর্তন বা চেঞ্জ টুক হলো আসলে মেইনলি বিটে, এবং নামে কিছু চেঞ্জ আছে, যে ওইটা হয়তো বা তোমার কি বলে IMUL, ওটা EMUL, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু ডিফারেন্স আছে। সেই জিনিসটা ফোকাসলি খুব খুব কেয়ারফুলি খেয়াল করবে। যেমন 80286, তো 80286 এর এখানে ছোট ছোট কোশ্চেন হতে পারে। কথার কথা তোমাকে এমন হয়তো এমন বলা হলো যে 80286 এবং 80386 এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি, এক্সপ্লেন করো, পার্থক্যটা কি। বা 80386 80186 এর পার্থক্য কি, বা তিনটা মিলে হলো কি আমাদের ডিফারেন্সটা কি হতে পারে। ওকে, হোয়াট ইজ দ্যাট কল্ড, ইয়া, এক্স্যাক্টলি। তো সিমিলারলি তোমার এই ফিগারটা একদমই ক্লিয়ার না, সো লুক অ্যাট ইট অ্যাট ইউর বুক। ওকে, তারপরে মুড, যেমন ওইখানে আমরা পড়েছি মিনিমাম মুড, ম্যাক্সিমাম মুড পড়েছি। তো এখানে হলো গিয়ে 80186 এর বিভিন্ন মুডে অপারেট করে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার যেমন এখানে আমরা বলছি 80286 ডাজ নট হ্যাভ ওয়ান চিপ ক্লক জেনারেশন সার্কিট, এটা একটা ডিফারেন্স, তাই না? 80286 এর ক্ষেত্রে। সো এই ডিফারেন্স গুলো সর্ট আউট করে নিয়ে আসা। তো তোমরা যেটা করবে, এই যেহেতু পড়ছো, একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, অনলাইনই করো, অসুবিধা নাই। সেটা হলো গিয়ে
8086, 80186, 80286 এবং 386, এটার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স মার্ক করে বাম পাশে থাকবে কোন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিফারেন্সটা বলছো, এবং পেন্টিয়াম এটার মধ্যে ডিফারেন্স গুলো বের করবে, কম্পারেটিভ স্টাডি ক্যারেক্টারিস্টিক্স, তারপরে 8086, 80186 উপরে থাকবে টেবিলের মাথায়, হ্যাঁ, 80386, তারপরে কোন কোনটার কি ডিফারেন্স বা ভেরিয়েশন এটা তৈরি করবে, অর্থাৎ কম্পারেটিভ স্টাডি। Draw a comparative study among the processors in 8086, 8016, 386 and 386। এটা সাবমিট করবে কালকে, পরশুর মধ্যে করবে, এটা সাবমিট করবে, ঠিক আছে, রোববারের মধ্যে অনলাইনে সাবমিট করলেই হবে। এই একটা গুগল ড্রাইভে একটা স্পেস ক্রিয়েট করো শাকুর, ওইটার মধ্যে সবাই ফাইলের নাম দিবে, অ্যাসাইনমেন্ট ধরো জি স্যার। ইয়েটা দিয়ে, সেখানে হলো গিয়ে রোল নাম্বারটা দিয়ে দিবে, প্রথমে রোল নাম্বার, এখানে যেমন দেয় না রোল নাম্বার, প্রথমে দেয় রোল নাম্বার, ফাইলের নাম হবে রোল নাম্বার, তারপর সামনে নাম, ওকে। আর অ্যাসাইনমেন্টের ফ্রন্ট পেজ জি থাকবে আর ভিতরের পেজে এই কম্পারিজন থাকবে। আমি চাই না যে এই যে জিনিসগুলো যেন সেম সেম না হয়, হ্যাঁ, কপি করবা না, যার যার মতো করে ট্রাই করে সাবমিট করো। এরপরে এরপরে দরকার হলে যে বেশি ইন্টারেস্টিং যেটা হবে আমি একটু শেয়ার করে দিব যে এটা সুন্দর লিখেছে, এইটা সবাই ফলো করো, ওকে। যেমন সে ফর এক্সাম্পল ছোট্ট টোটকা কোশ্চেন হতে পারে যে 80286 মেমোরি ম্যানেজমেন্ট ফিচার প্রোভাইড দি অপারেটিং সিস্টেম উইথ ফলোইং ক্যাপাবিলিটিস। একটা অপারেটিং সিস্টেমকে 80286 কি ক্যাপাবিলিটিস প্রোভাইড করে, এখানে ধরো 3 মাস একটা কোশ্চেন হতে পারে বা 2 মাস একটা কোশ্চেন হতে পারে। সো এই ছোট ছোট কোশ্চেন গুলো খুব কেয়ারফুলি দেখতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমার বক্তব্য হলো গিয়ে এই চ্যাপ্টার গুলো খুব খুব মাইনরলি পড়বে, যেন অ্যান্সার গুলো প্রপারলি করতে পারো। যেমন এইটা তো আমরা ওই 8086 এ পড়েছি, অ্যাড্রেস ট্রান্সলেশনের যে জায়গাটা, যেমন এখানে দেখো 24 বিট বলছে, ওখানে আমরা বলছি হলো কি 16 বিট আর 20 বিট, তাই না? এখানে ঘটনাটা কিন্তু কিছু না, সেম, অ্যাবসলিউটলি সেম, বাট ওই যে বললাম যে তোমার অ্যাড্রেস বাস এবং ডেটা বাসের বিট সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। সো এটার বিট পরিবর্তন হওয়ার কারণে যেটুকু চেঞ্জ, বিটের পরিবর্তনটাই পরিবর্তন, ঠিক আছে। সো এই ফিগারটা আমাদের ড্র করে দিলেই ম্যাক্সিমাম কাজ হয়ে গেল। এরপর হলো বিট যে চেঞ্জ হয়েছে, অর্থাৎ 16 বিটের জায়গায় 32 বিট, 16 বিটের জায়গায় 24 বিট, 20 বিটের জায়গায় 32 বিট, সেইটা উল্লেখ করে ছোট্ট করে কয়েক লাইন এক্সপ্লেন করে দেওয়া। এখান থেকে একটা দুইটা কোশ্চেন হতে পারে এই সাবসেকশন গুলো মিলিয়ে। কিন্তু হ্যাঁ, ক্রিটিক্যাল জিনিস যেটা খুব খেয়াল করতে হবে, এটা যেটা সেটা হলো গিয়ে তোমার ধরো আমরা যেই যেই কম্পোনেন্ট গুলো 80186 এ আছে, সেই কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা আসলে 80386 করছে না, একটু ডিফারেন্ট আঙ্গিকে করছে, তো এটা খেয়াল করা। যেমন আমরা ওখানে ডাটা টাইপস করেছি না 8086 এর ক্ষেত্রে, এখানে ডাটা টাইপস কে ডিফারেন্ট ভাবে এক্সপ্লেন করেছে, জিনিস কিন্তু অ্যাকচুয়ালি সেম, খালি ভেরি বেসিক একটু অংশ ডিফারেন্ট, মেইনলি বিটে আগেই বলেছি, নাম্বার অফ বিটের ডিফারেন্সটা হয়েছে বেসিক্যালি। যেমন এখানে সেগমেন্ট রেজিস্টারের কথা বলছি, এই সেগমেন্ট রেজিস্টার হলো গিয়ে এই ছবিটা ক্লিয়ার না, আবার বলছি, নতুন বই দেখে দেখে পড়বে। এই সেগমেন্ট রেজিস্টার গুলো এই মোরালে সেম, নাম সেমই, দুই একটা নাম চেঞ্জ আছে, হ্যাঁ। তো দুই একটা নাম যেটা চেঞ্জ আছে ওইটা স্পেসিফিকলি খেয়াল করো, তাহলে কাজ হয়ে যাবে। দেখো ফ্ল্যাগ রেজিস্টার এখানে আছে, এই ফ্ল্যাগ রেজিস্টার গুলো আমরা ওখানে পড়েছি, তাই না, 806 এ। এখানে ফ্ল্যাগ রেজিস্টার গুলো দেখবা 80% সেম, দুই একটা জায়গায় একটু ডিফারেন্ট, জাস্ট খেয়াল করা। এই ফ্ল্যাগ রেজিস্টারের যে এই ফিগারটা ক্লিয়ার না, ওই বই থেকে দেখো। এই ফ্ল্যাগ রেজিস্টার এইটা বিল সিস্টেমটা ভালো করে দেখবে, এবং এই ফ্ল্যাগ রেজিস্টার এক্সপ্লেন করার সময় এই 803x এর আইডিয়া বা আন্ডারস্ট্যান্ডিং এক্সপ্লেন করতে হবে। ইন্টারাপ্ট নিয়ে আমরা 8086 এ কথা বলেছি, ইন্টারাপ্ট হ্যান্ডলার নিয়ে কথা বলেছি, তো এখানে 803x এর ক্ষেত্রেও ইন্টারাপ্ট সিমিলার ভাবেই কাজ করবে, বাট কিছু ভ্যারিয়েশন আমাদের এখানে আছে, এই ভ্যারিয়েশনটা আমরা খেয়াল করবো যে 80386 এর ইন্টারাপ্ট কিভাবে কাজ করে। যেমন এখানে কিছু ক্রিটিক্যাল জিনিস আছে, যা আমি যদি তোমাদেরকে
কি বলে এই ইনস্ট্রাকশন সেটস, হ্যাঁ, এক্সপ্লেন করতে বলি 80386, 8086, যেহেতু আমাদের সময় কম, এই এই যে সূক্ষ্ম ডিফারেন্স গুলো নিয়ে বলার করার দরকার নাই, তাই ইনস্ট্রাকশন সেট আমি 80386 দিয়ে বলা করবো না, কারণ এখানে কিছু ডিফারেন্স আছে, তো ওইগুলো তোমার ভুল করার সম্ভাবনা আছে। মডারেশন হলে ডিফারেন্ট ব্যাপার, মডারেশন হলে কিছু এদিকে হতে পারে, তাতে তোমার 8টা কোশ্চেনের মধ্যে তোমার 5টা আনসার করতে কষ্ট হবে না আশা করি, তো এগুলো আমি বদার করবো না এগুলো নিয়ে, ঠিক আছে? কারণ আমি মিলে ডিফারেন্স, খুব বেশি ডিফারেন্স করতে পারবা না, খুব সূক্ষ্ম কিছু ডিফারেন্স আছে এখানে এই দুটো প্রসেসরের ক্ষেত্রে। সো এটা তুমি চাইলে অ্যাভয়েড করতে পারো তোমরা, ঠিক আছে? বাট নর্মাল যে ফ্ল্যাগ রেজিস্ট্যান্স, আদার্স বেসিক যে জায়গাগুলো, সেগুলো অবশ্যই ক্লিয়ারলি খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে ব্যাপারটা হলো এটা, যে আমরা যদি 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার একদম খুব মাইনরলি, সরলি, ক্লিয়ারলি পড়ি, তাহলে মিনিমাম 5টা কোশ্চেন তুমি এখান থেকে পাবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? 1 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর এবং 4 নম্বর যদি পড়ি, তাহলে মিনিমাম 3টা চ্যাপ্টার একদম খুব ক্লিয়ারলি কনফিডেন্টলি পড়তে হবে, কিন্তু হ্যাঁ, বাদ দেওয়া যাবে না কিছু। আমি যেহেতু ক্রিটিক্যাল জায়গা বাদ দিতে বলেছি, ওটুকু বাদে, তাহলে ইজিলি আমরা 5টা মিনিমাম পাবো, বেশিও পেতে পারি, 5টা তো মিনিমাম পাবো ইনশাল্লাহ। আর হলো গিয়ে আমরা যদি ইয়াতে যাই, তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, এইখানে কোনো ইয়ে আছে, বক্তব্য আছে, কারণ কোনো কোয়ারি আছে? নাই? বুঝতে পারছো আমি আমি কি বলেছি, জি কিভাবে স্যার। পড়তে বুঝতে পেরেছি না? তাহলে কোয়ারি না থাকলে এটা অফ করে দিলাম আমরা। তাহলে এটা ভালো করে যদি পড়ো, আবার বলছি, একটা লাইনও বাদ দিতে পারো। আমি যেটা বলছি যে ওই ওই কিছু ক্রিটিক্যাল জিনিস আছে, যেমন ইনস্ট্রাকশন সেটের কথা বলছি, এখানে সূক্ষ্ম জিনিসগুলো তোমরা ডিফারেন্সিয়েট করতে করা ডিফিকাল্ট হয়ে যাবে শর্ট টাইমে, আর বেশি সময় থাকলে আমি হয়তো বলতাম, ওইটুকু বাদ দিয়েছি আমি, কিন্তু বাকি অংশটা কিন্তু একদম থরলি পড়তে হবে। মেমোরি মেমোরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং উইল বি দেয়ার, কনসিডার দেয়ার। তো এটা 3টা চ্যাপ্টার পড়লে 5টা কোশ্চেন ইনশাল্লাহ পাবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আমরা যদি যাই হলো মারুতের বইতে যদি যাই আমরা, তোমাদেরকে ওই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কতগুলো প্রবলেম দিতে বলছিলাম, দিছিলাম? কার কারে দেখতে দিছিলাম? 15টা 20টা প্রবলেম দিতে বলছিলাম। স্যার এরপরে আর ক্লাস স্যার এরপর বসে আর নাই তো ক্লাস স্যার, এর জন্য হয় না। সাবমিট করা হয়নি স্যার। বা করছো, জোগাড় করছো? কারে কারে দেখতে দিছিলাম? জি স্যার জি আমরা স্যার। ছিলাম স্যার। ছিলা? জি স্যার। এই জি স্যার। ই করো, শেয়ার করো জি স্যার গ্রুপে, শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। স্যার গ্রুপে ক্লাস হয়ে গেছে, জি এই স্যার। কারণে আর কি স্যার দেওয়া হয়নি। গ্রুপে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো। আর হলো গিয়ে তোমরা যদি চাও, পরীক্ষা তো জি স্যার। আমাদের 17 থেকে শুরু হয়ে যাবে, জি তাহলে স্যার। তোমাদের তো প্রোগ্রামগুলো মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তোমার অ্যান্সার করার বিষয় তো আছে, তাই না? আমরা জি স্যার। সেখান থেকেও বেসিক কোশ্চেন একটা হবে, সেই কোশ্চেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। যদি মনে করো যে এখান থেকে 5টা অ্যান্সার করবো না, এখান থেকে 4টা, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে একটা বেসিক কোশ্চেন অ্যান্সার করবো, হ্যাঁ? তো জি অ্যাসেম্বলি স্যার। ল্যাঙ্গুয়েজ থেকে একটা, দুটাও থাকতে পারে, দুটো থাকার সম্ভাবনা আছে, একটা বা দুটা। তো এখান থেকে যদি বেসিক অ্যান্সার করতে চাও, তাহলে যে প্রবলেমগুলো দিবা, বা আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে ল্যাবে ল্যাবে কনসিডারেশন নিব, সেইগুলোকে করতে হবে। তো ওইটাকে যদি তোমরা মনে করো যে না, আমরা পরীক্ষার আগে, সে ফর এক্সাম্পল আগামী রোববার দিন অথবা সোমবার দিন তোমরা তো ইয়ার জন্য ঢুকবা, তোমাদেরকে বলছি কিনা সবাইকে জানাই দাও, হলো ইয়া কি বলে, ফর্ম ফিল আপ, হ্যাঁ, রোববার দিন ফর্ম ফিল আপ, রবি সোমবারের মধ্যে ক্লিয়ার করে ফেলবা। সার্কুলার বৃহস্পতি দেওয়ার কথা ছিল, এটা রোববার দিন যাবে, আমি রোববার দিন থেকেই সার্কুলার দিতে বলেছি। তাহলে রবিবার সোমবারের মধ্যে ভর্তি ভর্তি ফর্ম ফিল আপ করে ফেলবা, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ। তোমরা যদি মনে করো যে ল্যাবটা, হ্যাঁ, দিয়ে ফেলবা, রাইট, ওই প্রবলেমগুলো তাহলে তোমরা আজকে শেয়ার করো, আমি ই করে দিই, কমাই দিই, 10টা করে দিই, বা 10টা থেকে আরো 2 একটা কমাই দিই, অসুবিধা নেই, কমিয়ে দিলে। স্যার আমাদের আমাদের বলো, ল্যাব কি স্যার শুধু ওইগুলোর প্রবলেম গুলোর উপরেই হবে, শুধু আমি যে ওগুলোই? কটা সিলেক্ট করে দিব এই প্রবলেমগুলোর উপরেই ল্যাব হবে।
কিন্তু থ্যাংক ইউ। ভাইবা, কিন্তু ল্যাবের ভাইবা হবে এই যেই বিষয়গুলো আমরা পড়েছি, তোমার হলো গিয়ে মারুতির বইয়ের যে ফান্ডামেন্টাল গুলো সেগুলো, প্লাস হলো গিয়ে এই 8086 প্রসেসর, এগুলো নিয়ে বেসিক কিছু কোশ্চেন থাকবে ল্যাবের ভাইবাতে। হ্যাঁ, সো তাতে হলো গিয়ে তোমরা যদি ধরো আজকে এবং কালকে 2 দিন সিরিয়াসলি পড়ো এবং ওই ল্যাব রিপোর্ট যদি দামাদাম করে তৈরি করে ফেলো, অসুবিধা নাই, কপি করো না, আমার রিকোয়েস্ট কপি করো না। তোমরা যদি মনে করো যে আমরা হাতে লিখবো না, টাইপ করবো, হ্যাঁ, টাইপ করে নিয়ে সুন্দর করে বসাও, ওই প্রবলেম গুলো রান করো। হুম, রান করতে তো সময় লাগে না আসলে, তাই না? তোমরা তো ধরো গুগল থেকেও যদি প্রবলেমটা নিয়ে নিজের মতো করে মডিফাই করে রান করো, তাইলেও আমরা যদি 7-8টা প্রবলেম বা 10টা প্রবলেম দেই, এটা খুব ডিফিকাল্ট না, খুব কঠিন হওয়ার কথা না। হুম, তাহলে ল্যাবটা আমরা হলো চাইলে এক্সামটা রবিবার বা সোমবার নিয়ে নিতে পারি। তাহলে তোমাদের ওই পরীক্ষার পরের প্রেশার থাকে না, দিবা নাকি পরে হ্যাম্পার হবে? রবি সোমবারটা স্যার একটু বেশি ফাস্ট হয়ে যায় স্যার, আর কিছুদিন পর দিলে স্যার ভালো হয়। আচ্ছা, তাইলে পরীক্ষার পরে, মানে তাহলে তো পরীক্ষা তো তোমার কয় তারিখ থেকে দিচ্ছি বলছিলাম, 16 না 17? 17 তারিখ, 17 তারিখ। 17 তারিখ থেকে। তাহলে তো এরপরে আর আগানো ঠিক হবে না, কারণ ওই ফার্স্ট পরীক্ষার জন্য তোমার অ্যাটলিস্ট 3-4 দিন তো সময় পড়ার জন্য রাখতে হবে, তাই না? জি তো স্যার। বা তুমি যদি মনে করো যে না স্যার রবি সোমবার না মঙ্গলবার দেন, তাতেও ঠিক আছে, কিন্তু মঙ্গল তো, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 5 দিন পাও রবিবার অবশ্য। স্যার। হ্যাঁ, 5 দিন অবশ্য পাও। তুমি যদি মনে করো যে না মঙ্গলবার দিই স্যার, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি আমি বলছি না, প্রেশার দিচ্ছি না আমি। তাহলে তোমরা আজকে 2 দিন তো বন্ধ হয়ে আছে একদম, আজকে কালকে খুব দ্রুত ল্যাব রিপোর্টটা তৈরি করে ফেলো। ল্যাব রিপোর্ট কেমন তুমি জানোই, তাই না? তো এটা তৈরি তৈরি করে ফেলে, ওরা যদি তুমি মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেলতে চাও, তাহলে মঙ্গলবার আমার পরীক্ষা নিতে পারি ল্যাবেরটা। তাহলে শেষ হয়ে গেল, আর পরীক্ষা তো আবার দিলাম। চিন্তা ভাবনা করো, আমার জানাও। হুম, আর ওই যে ল্যাবের প্রবলেম গুলো আমার দাও, তাহলে ঝামেলা গেল গা। আমরা হলো জানুয়ারি থেকে হলো গিয়ে আবার ক্লাস শুরু করবো তো, ও সেজন্য ওইদিকে যত ল্যাব কমানো যায় আর কি। এবার তো হাবিজাবি দৌড়াদৌড়ি কারণ তো পারিনি আসলে, তোমাদের ক্লাসের উপর হ্যাম্পার হয়েছে। তো দিবা মঙ্গলবার দিতে চাও? ঠিক করো সবাই, সবাই স্যার মিলে স্যার ইয়ে করবেন স্যার। আলোচনা করে নিবা, আলোচনা করে জানাও আসলে আমাকে। আর ওই যে এগুলো ল্যাবের ওইগুলো দাও আমাকে। আচ্ছা, তো যাই হোক, এইটা হলো গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক বিষয়গুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। 3 নাম্বার 4 নাম্বার চ্যাপ্টার আমাদের এখানে কয়েকটা প্রবলেম করেও দেওয়া আছে। যেমন একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান যে করি আমরা, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন আমরা আলোচনা করেছি, আমরা রান করেছি, প্লাস এখানে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা আছে কিভাবে আসলে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে রান করে। তো এইটাকে ভালো করে পড়া, না এর প্রশ্ন হতে পারে, হাউ ইউ রান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। সো এইখান থেকে এক্সপ্লেন করা, তারপরে ইন্টারাপ্টের কাজ কি, হ্যাঁ, এগুলো তো ওই বই থেকে পড়েছি আসলে আমরা, 806 এর রফিকুজ্জামান বই থেকেও পড়েছি। প্লাস ধরো একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বিভিন্ন পার্ট বা সেগমেন্ট সম্পর্কে এক্সপ্লেইন করো, হ্যাঁ, যেমন এখানে পার্ট ধরে ধরে বর্ণনা করা আছে। যেমন আমরা এখানে ডট মডেল কত ধরনের হতে পারে, স্ট্যাক কত ধরনের হতে পারে, তারপরে ডেটাতে আমরা কি ডিফাইন করি, কোডে কি ডিফাইন করি, ঠিক আছে, এইটার এক্সপ্লেনেশন থাকতে পারে, একটা প্রশ্ন হতে পারে না, যে এক্সপ্লেইন বেসিক কনস্ট্রাকশন অফ অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। যেমন এখানে প্রোগ্রাম করা আছে, কেস কনভার্সন প্রোগ্রাম করা আছে। তো কেস কনভার্সন এখানে একটা সিঙ্গেল ডিজিট দেওয়া আছে, হ্যাঁ? একটা ডিজিট কনভার্সন। তো একটা ডিজিট কনভার্সন না হয়ে এবং এমন হতে পারে যে মাল্টিপল ডিজিট কনভার্সন। সে ফর এক্সাম্পল আমি 10টা ডিজিট কনভার্ট করবো, হ্যাঁ, 10টা কি বলে লেটার কনভার্ট করবো আমরা, কনভার্ট করবো, তাহলে আমাদের কি লাগবে, একটা লুপ লাগবে 10টা যেন ধরে। তো ইয়ার জন্য লুপ কত ধরনের হতে পারে, আমরা ইনস্ট্রাকশন সেট করেছি 8086 এর ওই মারুতি ইয়ার বইতে। তো ওইখান থেকে এখানে চলে আসতে পারে কোশ্চেন গুলো, এখানেও আছে ওখানেও আছে কমন এই বিষয়গুলো। একটা মেসেজ আমি ডিক্লেয়ার করবো, কি বলে ডিসপ্লে করবো, কিভাবে আমরা ডিসপ্লে করবো একটা মেসেজ, না? আম, যেমন এটা বেসিক প্রবলেম, এই বেসিক প্রবলেম আমরা দেখতে পারি। তারপরে ডেটা টাইপস, হ্যাঁ, কত ধরনের ডেটা টাইপ, ধরো 8086 এর ডেটা টাইপ পড়ছি, আর এখানে ডেটা টাইপ কিন্তু আলাদা, হ্যাঁ, ডিফারেন্ট, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপস আর 8086 এর যে ডেটা টাইপ সেটা কিন্তু আলাদা, মিলাই ফেলে না। অনেক সময় ডেটা টাইপে কোশ্চেন করলে দেখা যায় আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ বলছি, সেগুলো 8086 যে ডেটা টাইপ আছে ওইটা বলে চলে গেছে। 8086 এর ডেটা টাইপ তো মানে কি বলে বেসিক ডেটা টাইপ, তাই না? আর এখানে স্পেসিফিক আমরা যেমন ইন্ট, ফ্লোট, তারপরে হলো গিয়ে তোমার ডাবল, এগুলো ইউজ করি ইয়াতে কি বলে তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে।
আহ সেই সেরকম স্পেসিফিক ভাবে এক্সপ্লেন করা। যেমন আমি যেখান থেকে তোমাদের বলি, যখন যখন আমরা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এক্সপ্লেন করতে যাব, তখন অবশ্যই আমরা এই যে এই অংশগুলো মেমোরি মডেলস ক্লিয়ার এক্সপ্লেন করতে হবে। ছোট কোশ্চেন আসতে পারে 2 মাসের 1 মাসের, আবার এমন হতে পারে যে তোমার 6 মাসের বা 5 মাসের কোশ্চেন আসছে, পুরো স্ট্রাকচারটা একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে বলতে পারি। তখন এই প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে, অনেক এটা কিন্তু অনেক বড় বড় কোশ্চেন না, প্রত্যেকটা ধরে ধরে আমাদের বলতে হবে। এই যে ডাটা সেগমেন্টের কথা বলছি না, ডাটা সেগমেন্টে কি থাকে, কিভাবে ডিফাইন করে, এই বিষয়গুলোকে এক্সপ্লেন করা। যেমন এখানে হতে পারে যে এখানে লিগাল বা ইলিগাল মুভ মুভ না মুভ এক্সচেঞ্জ একটা এক্সাম্পল দেওয়া হলো। মুভ দিয়ে আমরা হয়তো বা বললাম যে এখানে মুভ এবং এক্সচেঞ্জে আমরা বলছি কি যে সেগমেন্ট রেজিস্টার থেকে সেগমেন্ট রেজিস্টার এটা হয় না, তাহলে নো। কারণ আমি যদি বলি মুভ ডিএস প্লাস এসএস, তাহলে এটা আসলে ভ্যালিড কিনা না। বা একটা কোড সেগমেন্টে বললাম যে আউটপুট দেখাও, আউটপুট কি হতে পারে এটা, তাহলে আউটপুটের মধ্যে যদি এমন কোনো স্টেটমেন্ট থাকে যে সেগমেন্ট রেজিস্টার, তুমি এক লাইনে অ্যান্সার হয়ে গেল কি এটা আসলে বেসিক্যালি কোনো আউটপুট দিবে না বা ইট উইল নট এক্সিকিউট, কারণ এটা ভ্যালিড অপারেশন না। তো কিছু না লিখেই তুমি 2 মাস পেয়ে যেতে পারো এক লাইনে। এই দেখো যেমন ডাটা ডিফাইন যে ভেরিয়েবলস গুলো এখানে ব্যবহার করা হয়, ডিবি, ডিডাব্লিউ, ডিডি, ডিকিউ আর ডিটি, তাই না? তো এখন তুমি যদি এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল এক্সপ্লেন করতে বলি, আর তুমি যদি 8086 এর যেই 3টা 4টা আছে সেটা যদি বলো, তাহলে তুমি মার্কস পাবে না, তাই না? এই ভুলটা অনেকেই করে। সো এইগুলো খেয়াল করা। এত বললামই যে কিউ স্টেপ স্টেপ কিউ এক্সিকিউট করে, ফ্লো চার্টটা দেওয়া প্লাস পুরো প্রসিডিউরটাকে বর্ণনা করার চেষ্টা করা। ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে আমরা ওই এক্সিকিউটিভ ওখানে কথা বলেছি, এখানে ওই ফ্ল্যাগ রেজিস্টার, এখানে ফ্ল্যাগ রেজিস্টার গুলো আসলে সেম। তো এখানে ওই কোশ্চেন আসতে পারে, হতে পারে যে ওখানে না হয়ে এই কোশ্চেনের সাথে হলো, এটা হতে পারে। এক মিনিট। যেমন এখানে যদি একটু ক্রিটিক্যালি আমরা দেখার চেষ্টা করি, তোমরা ইচ্ছে করলে এটা রিডিং দিতে পারো, রিডিং দেওয়ার অসুবিধা নাই। আর যদি মনে করো যে না কয়েকদিন পরে তোমার এই পরীক্ষার আগে বন্ধ, তার উপর নির্ভর করে একটু ক্রিটিক্যাল বিষয়গুলো দেখতে পারো। ধরো 3 4 5 দিন সময় পাইলে তুমি তো সময় নষ্ট করবো না পরীক্ষায়, তাই না? তো এইখানে ধরো কিছু কিছু ক্রিটিক্যাল কোশ্চেন এখান থেকে হতে পারে। সে ফর এক্সাম্পল যে এই যে ডিবাগের সময় ফ্ল্যাগ রেজিস্টার গুলো কিভাবে তার দায়িত্ব রেসপন্সিবিলিটি পারফর্ম করে, না কোনটা কোনটা কিভাবে আমরা কি ভ্যালু আমরা রিপ্রেজেন্ট করলে বা কি ভ্যালু আসলে কি নির্দেশ করে, ট্রেসে আমরা ট্রেস করতে করতে যখন যাই। তো এখানে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে, চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো অথবা চাইলে তোমরা এটা পড়তে পারো। কঠিন কোশ্চেন না, জাস্ট মাথায় রাখার বিষয়। যে ফ্লো কন্ট্রোল অলরেডি আমরা ওই ইয়াতে দেখেছি, তোমার 8086 এর যে ইনস্ট্রাকশন সেটের মধ্যে দেখেছি যে আমরা ইফ এলস, এলস ইফ, হ্যাঁ, এর করেসপন্ডিং যে ভ্যালিউজ ইয়ে আছে, কি বলে তোমার ইনস্ট্রাকশন আছে, সেইগুলো কিভাবে ডিফাইন করে। না হয়তো এমন আসতে পারে যে ইফ
কনস্ট্রাক্টের করসপন্ডিং কি বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা কি হবে। তোমার এখানে অনেকগুলো ইয়ে আছে আমাদের জাম্প জেই, হ্যাঁ, জেই সি, এরকম অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশন গুলো তুমি যে কোনোটা ব্যবহার করে দেখাতে পারো, হ্যাঁ? যে ইফ এলস, এলস ইফ এর কনস্ট্রাক্ট করসপন্ডিং কোড সেগমেন্টটা কি হবে। এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই সেগমেন্টটা আমরা চাইলে দেখতে পাই, যেমন জে এন জেড কিপ গোয়িং, যে ইফ সিএক্স নট জিরো, যে সিএক্স নট জিরো হবে তখন মধ্যে সে হলো গিয়ে এই যে প্রিন্ট লুপ, উপরে আমরা প্রিন্ট লুপ দিয়েছি, এটা কন্টিনিউয়াসলি কি করবে, এই রান করাবে। তাহলে এটা একটা ক্যারেক্টার, আমরা যদি চাই যে একটা ক্যারেক্টার বারবার ডিসপ্লে করুক, না? তো সেক্ষেত্রে এই কোডটা যদি তুমি লেখো, যেটা হলো গিয়ে ইফ এলস দিয়ে আমরা করেছি, তাই সেটা হতে পারে, এটা করসপন্ডিং কোড হতে পারে। আবার এরকম ছোট প্রোগ্রামও থাকতে পারে যে হ্যাঁ, ঠিক আছে 25টা লেটার ডিসপ্লে করো বা 10টা লেটার ডিসপ্লে করো। তো এটা কোনো ডিফিকাল্ট কিছু নয়, আমরা ডিসপ্লে করা জানি। সাথে হলো কি একটা জাম্প লুপ লাগাই দিতে হবে, এটা তোমার চালাইছো বা আমাদের ইয়েতে ল্যাবে থাকবে। সো এখানে কন্ডিশনাল যেই এইগুলো আছে, তোমার ইনস্ট্রাকশন গুলো আছে, সেগুলো আমরা আগে দেখেছি, এখানেও দেখি। তারপরে এখানে এরকম একটা কোশ্চেন হতে পারে যে কন্ডিশনাল জাম্পের জন্য যেই ইনস্ট্রাকশন গুলো ব্যবহার করি সেগুলো এক্সপ্লেন করো। হ্যাঁ, তো কন্ডিশনাল জাম্পের জন্য ইনস্ট্রাকশন যেগুলো ব্যবহার করি এখানে বলবা কোনটা দিয়ে কি কাজ হয়। হ্যাঁ, সেটা জাস্ট এই 4 টাকার এক্সপ্লেন করলে করে গেলে যথেষ্ট। এটা আমরা ইয়াতে করেছি বেসিক্যালি। সো এই চ্যাপ্টারটা মোটামুটি ইফ এলস দিয়ে করা, যেমন এই করসপন্ডিং কোড এলস, ইফ এলস, এফ এলস বা ইফ এলস ল্যাডার যদি বলা হয়, একটু ইনোভেটিভ করে, যে ইফ এলস ল্যাডার বা নেস্টেড ইফ এলস এর করসপন্ডিং কোডটা কি হবে ইয়াতে কি বলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। সো এইখানে এই কোড দেওয়া আছে, আর তুমি তো এমনিতে বুঝতে পারো যে কোড কি হবে, এটা মাথায় রাখি আমরা, না? এখানে যে কেসের জন্য কেসের করসপন্ডিং কোড, কেসের করসপন্ডিং কোড তো খুব সোজা। অর্থাৎ আমরা স্পেসিফিক ভ্যালু যেটা আমাদের আসবে সেই ভ্যালুটা নির্দিষ্ট লেভেলে জাম্প করবে। এটা যদি মনে করো যে না এত ইয়েতে যাবে না, ভেজালে যাবে না, এখানে অ্যাভয়েড অথবা দেখতে পারো। প্রত্যেকটা দেওয়া আছে, লেভেল দেওয়া আছে, আমরা এগুলো করেছি ইয়াতে সিতে। এখানে যেন অড ইভেন লেভেল দেওয়া আছে, যেটা অড হলে অড সেগমেন্টে যাবে, ইভেন হলে ইভেন সেগমেন্টে যাবে কন্ডিশন অ্যাপ্লাই করে। সো এটা করসপন্ডিং কেসের কেস কনভার্সনের জন্য কেসের করসপন্ডিং কোড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি হবে এটা আমরা মাথায় নিতে পারি। ফর লুপ তো ফরের করসপন্ডিং কোড হবে, ফরের করসপন্ডিং কোড সিমিলার, বারবার সে হলো গিয়ে ঘুরবে, এটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে, এটা করসপন্ডিং কোডটা দেখতে পারি আমরা চাইলে। সো এটার মধ্যে থেকে আর দূরে আমরা না যাই, আমি যদি চাই যে এর পর্যন্ত এর মধ্যে আমরা থাকি, 7 দরকার নাই, 6 পর্যন্ত থাকি, 6 পর্যন্ত থাকলে মিনিমাম একটা তো আমরা পাবো, একটা পেতে পারি, 6টা 2টাও পেতে পারি। মডারেশন হয়, মডারেশন হয়ে গেলে ওই অন্য দিক থেকে কিছু আসতে পারে, তবে এখান থেকে মিনিমাম একটা তো পাবো ইনশাল্লাহ আমরা। তো এই অংশটা ধরলে দেখো, যদি ল্যাবটা দিয়ে ফেলো মঙ্গলবার দিন, তাহলে তোমার অটোমেটিক্যালি এই বইয়ের এই অংশটুকু তোমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে পারো চাইলে, আমি এনকারেজ করবো ল্যাব শেষ করে দেওয়ার জন্য, তাহলে প্রেশারে উঠে যাবে জিনিসটা, বুঝছো? ফাইনালের জন্য হয়ে গেল আর ল্যাবের জন্য হয়ে গেল, 7 লাগবে না, 7-এর মধ্যে কিছু টাল্টিবাল্টি আছে। 6 পর্যন্ত আমরা এখানে দেখি, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই যেটুকু আমি বলছি এই এরিয়ার মধ্যে? করো, যদি কোনো চ্যালেঞ্জ ফেস করো যে এখানে ট্রাবল হচ্ছে বা কিছু, লেট মি নো। আমার আশা করি ট্রাবল হওয়ার কিছু নাই, তোমরা সবাই সি করেছো, এ সি এর থেকে কঠিন কিছু না, ঠিক না? এগুলো সিমিলার। আচ্ছা, লাস্ট আরেকটা হলো কি আমাদের মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার আমরা যেটুকু ধরেছিলাম, আমরা বলেছিলাম যে মাইক্রো কন্ট্রোলারে কিছুই না, 8086 কে যদি মাথায় রেখে আমরা এক্সপ্লেন করি, তাহলে এই যে স্পেসিফিক মাইক্রো কন্ট্রোলার এর কথা আমরা বলছি, উপরের দিকে যাই। যে STM32 নিয়ে আমরা কথা বলছি, তাই না? এই STM32 এর কনস্ট্রাকশনটা কেমন হবে, মেইন ফোকাসটা তো এখানে। তো এখানে প্রথম কোশ্চেন থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থাকতে পারে যে একটা মাইক্রো কন্ট্রোলার এবং একটা মাইক্রো প্রসেসরের মধ্যে কি ডিফারেন্স হতে পারে, আমরা আর্কিটেকচারগত ছবি ডিজাইন করে ডিফারেন্সটা আমরা বুঝে দিতে পারি ছবি দিয়ে, না? এরপরে এমন হতে পারে যেখানে যে একটা ব্রিফ হিস্ট্রি
চাওয়া যেতে পারে। এটা আমরা ওই ইয়াতে পড়েছি, এনজিওসি পড়েছি মাইক্রোপ্রসেসরের। সিমিলারলি মাইক্রোকন্ট্রোলারের যে ব্রিফ হিস্ট্রি, কোনটার পরে কোনটা আসছে না, এখান থেকে আমরা দেখতে পারি যে কি বলে x86, তারপরে PIC 32, ব্লা পাওয়ার পিসি, এভাবে কিভাবে ডেভেলপ করেছে মাইক্রো কন্ট্রোলার গুলো। যেমন এখানে এই যে ARM, হ্যাঁ, ARM কর্টেক্স, এটার হলো গিয়ে ফ্যামিলির হিস্ট্রি, কোন সালে কি হয়েছে এটা একটা লিঙ্ক দিতে পারো। এরকম টুকটাক কোশ্চেন থাকতে পারে। জাস্ট ওয়ার্ড রিডিং দাও, হিস্ট্রি এক্সপ্লেন করলে সাল ধরে ধরে তোমার এই বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করা, এটা হতে পারে। তারপরে ARM ফ্যামিলি অ্যান্ড আর্কিটেকচারে এটার হলো গিয়ে ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে, এরকম হতে পারে, আসতে পারে। এটা একটা রিডিং তোমরা নিতে পারো। মেইন যেটা আসলে হলো গিয়ে ARM সিম্পলিফাইড ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের মধ্যে কি কি থাকে আসলে, basically কি কম্পোনেন্ট থাকে। একটা মাইক্রোকন্ট্রোলার প্রসেসিং ইউনিট আছে, তারপরে এই সিস্টেম মাইক্রোপ্রসেসরের যেমন আমাদের বিভিন্ন ধরনের ক্লকস, আদার থাকে, DMA, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এন্ড আদার্স। এখানে হলো গিয়ে বিভিন্ন সেগমেন্ট গুলো সন্নিবেশ করা হয়েছে। তারপরে হলো গিয়ে বাস, এই বাসের সাথে কিভাবে মেমোরি কানেক্টেড, সিরিয়াল ইন্টারফেস গুলো কিভাবে কানেক্টেড, বিভিন্ন ইন্টারফেস আমাদের থাকে। তোমরা ওই মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছো নিশ্চয়ই, তাই না? সবাই ইউজ করেছো মডেলস। পেরিফেরাল গুলো কিভাবে কানেক্টেড থাকে, এটা বেসিক স্ট্রাকচারটা এক্সপ্লেন করতে বলতে পারে, এক্সপ্লেন করতে করা লাগতে পারে। সো এখান থেকে তোমরা দেখতে পারো, যদি মনে করো যে না ওই অংশ থেকে অ্যান্সার করবা, এখান থেকে অত বাধা করতে চাও না, ইটস আপ টু ইউ। বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারো যে আর আর্কিটেকচার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এখানে এই এই যে মেমোরির যে কনস্ট্রাকশনটা না, সেই মেমোরি কনস্ট্রাকশন আমরা খেয়াল করতে পারি কোনটাকে কি নামে ডাকা হয় বলে, না, এটা আমরা রাখতে পারি। জেনারেল পারপাস রেজিস্টার্স গুলো কিভাবে থাকে, ARM রেজিস্টার্স এক্সপ্লেইন ARM রেজিস্টার্স যদি আমরা বলি, দেন ইউ ড্র দ্য ব্লক ডায়াগ্রাম ফ্রম হিয়ার এন্ড ছোট্ট করে এখান থেকে এক্সপ্লেন করে দাও। আর ARM রেজিস্টার ডাটা সাইজটা কত, হ্যাঁ, এই এটা আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন হাফ ওয়ার্ড আমরা যেমন মাইক্রোপ্রসেসরে করেছি, যে লোয়ার লোয়ার 8 বিট অ্যান্ড আপার 8 বিট, না, এই L and H দিয়ে ডিফাইন করেছি। তো এখানে ঠিক সিমিলার দুইটা পার্ট ডিফাইন করা হয়, ভাগ করা হয়, সেটা বলা আছে 0 থেকে 31 বা 32 বিট, যেহেতু এটার সাইজ, না। সো এখানে বেসিক ওই ইয়ার দরকার নেই, এই প্রোগ্রামিং এর দরকার নাই এখানে, ই হয়ে যাবে, মিক্স আপ হয়ে যাবে। ARM রেজিস্টার্স অ্যান্ড ALU যদি আমরা কনস্ট্রাকশনটা এক্সপ্লেন করতে চাই, ছবি দিবে, ALU কিভাবে কাজ করে, কিভাবে ডাটা গুলো ALU তে আসে, না, এবং ওই সিমিলার কি বলে এক্সপ্লেনেশন আসলে, আর ছবিটা ডিফারেন্ট, এছাড়া কিছু না। এখানে যেমন স্ট্যাটাস রেজিস্টার গুলো আছে, স্ট্যাটাস রেজিস্টার দিয়ে যেমন মাইক্রোপ্রসেসরে ডিফারেন্ট কি বলে অপারেশন কন্ট্রোল করে, বা অপারেশন কি বলে ইয়েস কন্ট্রোলই করে, সেইটা হলো কি এখানেও ঠিক তাই। এই যে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার গুলো আছে, সেই ফ্ল্যাগ রেজিস্টার একটা ফ্ল্যাগের একটা ভ্যালুর জন্য অপারেশন গুলো কিভাবে কন্ট্রোল হয় সেটা এক্সপ্লেন করা যেতে পারে। এখানে এই দরকার নেই এটা, যেহেতু একটার সাথে মিলাই ফেলবা, আর মাইক্রোপ্রসেসরের এই ইনস্ট্রাকশন সেট নিয়ে আলোচনা প্রয়োজন নাই। মেমোরি চিপ, একটা ARM মেমোরি চিপ একই থাকে, সিম্পল ফ্ল্যাশ মেমোরি, SRAM, তারপর IO রেজিস্টার্স পেরিফেরালস এর জন্য এরকম এরকম একটা 8 বিট আমাদের কি থাকে, রেজিস্টার থাকে, এবং সেটার ম্যাপিংটা কেমন হয়। যেমন এখানে অ্যাড্রেসিং গুলো কিভাবে করেছে দেখো, এটা হলো 0 0 0 দিয়ে করেছে, এটা X2, এরপর হলো X4 0 0 0 0 দিয়ে হয়েছে, এবং এটা আলটিমেটলি FFFF আকারে পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, এটা 4G পর্যন্ত ডিফাইন করেছে। তো এমন হতে পারে ছোট্ট কোশ্চেন যে এটার মেমোরি স্ট্রাকচারটা, মেমোরি ম্যাপিংটা এক্সপ্লেন করা হয়। তো সেক্ষেত্রে ওইটা আমরা ধরবো বা দেখবো। Okay? ও, এবং এটা যদি একটু মাস বেশি থাকে, এই যেমন IO রেজিস্টার্স এটা কি কাজ করে, বা অন চিপ স্ট্যাম্প কিভাবে কাজ করে, অন চিপ ফ্ল্যাশ মেমোরি কিভাবে কাজ করে, এটা কিছু কিছু এক্সপ্লেনেশন তোমরা দিতে পারো এখানে বা করতে পারো। Okay? এখানে ইয়ে আসতে পারে, প্রশ্ন হতে পারে যে কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার, এই যে প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টারের বিভিন্ন ভ্যালুর জন্য কি নির্দেশ করে, না, সেটা হলো গিয়ে প্রত্যেকটা
বিট বাই বিট এটাকে এক্সপ্লেন করতে পারো যে বিট 0 1 2 3 কোনটা দিয়ে কি ডিফাইন করে, এটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা আছে। ফ্ল্যাগ রেজিস্টারের মতো এই জিনিসটা আসলে বেসিক্যালি ফ্ল্যাগ রেজিস্টারই ধরো এটা, না ওখানে বলছি ফ্ল্যাগ রেজিস্টার বলছি, আর এখানে বলছি কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার বলছি। সো এইটার কোন বিট এর কি ভ্যালু থাকলে কি ডিফাইন করবে, যেমন এখানে একটা সিম্পল এক্সাম্পল দেওয়া আছে বা এক্সপ্লেন করা আছে যে এন এর মান 0 হলে কি হবে, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ পজিটিভ, আর না হলে কি হবে নেগেটিভ, তাই না? সিম্পল। 1 হলে আমরা বলছি নেগেটিভ, আর এন এর মান যদি 0 হয় তাহলে আমরা বলছি কি এটা পজিটিভ। তো 31 বিট নাম্বার বিট নিয়ে ডিফাইন করা হচ্ছে, তাহলে প্রত্যেকটা বিট এর একটা মিনিং আছে, কোনটা কি থাকলে প্রোগ্রাম কিভাবে কন্ট্রোল হয়। যেমন ওভারফ্লো ওইখানে করছি আমরা ফ্ল্যাগ রেজিস্টারে, না 8086-এ, যেটাকে ওভারফ্লো ফ্ল্যাগ ছিল, এখানে ওভারফ্লো ফ্ল্যাগ না বলে মানে ডিফাইন না করে এখানে ভি দিয়ে ডিফাইন করছি আমরা, ভি দিয়ে ডিফাইন করছি 28 নাম্বার বিট। সো মোরলে সেম জিনিস, বাট অবশ্যই এইটার আগে গিয়ে এক্সপ্লেন করতে হবে। এটা থাকতে পারে যে এখানে ফ্ল্যাগ রেজিস্টার না বলে কারেন্ট প্রোগ্রাম স্ট্যাটাস রেজিস্টার আমরা বলতে পারি। ইয়া আমার মনে হয় এখানে আর আমরা না বাড়াই, এইটুকুর মধ্যে হয়তো তোমরা এখানে একটা কোশ্চেন পেয়ে যেতে পারো, অর্থাৎ 2.7 এর আগ পর্যন্ত বা চ্যাপ্টার 2 পর্যন্ত ধরো, 2 তো শেষ হয়ে আসছে দিয়ে এই পর্যন্ত তোমরা দেখলে একটা কোশ্চেন আসলে তো আশা করি পেয়ে যাবে এখানে, ঠিক আছে? এই 2 পর্যন্ত যাবো, 3 নম্বরে যাওয়ার দরকার নাই, 2 পর্যন্ত 2 শেষ পর্যন্ত আর কি, এর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। এই মোটামুটি হলো আমাদের 8টা কোশ্চেন, 8 কোশ্চেন্স উইল বি ফ্রম হিয়ার, ঠিক আছে? কার কোনো বক্তব্য আছে? বোঝা গেল মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে কিভাবে কোশ্চেন হতে পারে কোন কোন এরিয়া দিয়ে। তাহলে আমাদের হলো ওইখান থেকে 3টা চ্যাপ্টার, সেখান থেকে মিনিমাম 5টা আমরা পাবো। তারপরে মারুতের বই থেকে ওখানে আমরা 1টা বা 2টা পাবো, আর এখান থেকে আমাদের 1টা বা 2টা হতে পারে, একটা তো মিনিমাম পাবো আমরা ইনশাল্লাহ। এখন তোমাদের যেই এরিয়াগুলো সহজ মনে হয় ইজি মনে হয় সেইভাবে প্রিপারেশন নাও যার যার মতো করে, আর আশা করি প্রোগ্রাম পরীক্ষা তোমাদের ভালোই হবে ইনশাল্লাহ। আর হলো গিয়ে তোমার পরীক্ষা আছে কি বলে ল্যাবের এক্সাম তোমরা ইয়া দিয়ে দিবা কিনা, কি বলে মঙ্গলবার দিবা কিনা, তাই লেখা চুকে যায় যাওয়া জানালে আমরা নিয়ে নেবো। তাহলে সারাদিন ওই দিন যাবে কিন্তু, সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত যাবে আমাদের, ঠিক আছে? তো অ্যাটেন্ডেন্স নিছো শাকুর? জি স্যার, অ্যাটেন্ডেন্স নিস। আচ্ছা, কার কোনো বক্তব্য আছে? যদি না থাকে তাহলে পড়া শুরু করো। আর ইয়া শেয়ার করছো এই মারুফ প্রবলেমগুলি শেয়ার জি করছো? স্যার, করতেছি স্যার। আমি একটু স্যার ইয়ার জন্য বাইরে আসছিলাম স্যার, আমি করতেছি। আচ্ছা, এটা শেয়ার করো। আমি কাটসাট করে এটাকে আবার রিভার্ট করে দেই যেই কটা আমরা কনসিডারেশন নিব। তারপরে তোমরা দরকার নিজেরা আলাপ করে আমাকে আজকে, আজকে মানে কি কি বলে বিকালের জি স্যার, মধ্যে, আজকেই দেবো। জি বিকালের স্যার। মধ্যে, আজকে না তুমি এটা গুছিয়ে দাও, এখন পারলে এখন দাও। আর হলো আচ্ছা গিয়ে স্যার। পরীক্ষা মঙ্গলবার দিবা কিনা সেটা হলো গিয়ে জি স্যার। আমাকে কি করো কনফার্ম করো, হ্যাঁ তোমরা এগ্রি করলে আমার নিব, না হলে জি না। স্যার, ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম।